ঠিক আছে, রেডি? সবাই বই খুলেছিস? দেখতে পাচ্ছিস? শুরু করছি, হ্যাঁ। তো যাই হোক, আমরা আমাদের ক্লাস আজ থেকে অনলাইন করছি। একটা ডেয়ারিং টাস্ক আমার কাছে। এতদিন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, এবার আমি ঠিক করেছি পোস্ট করতে ক্লাস। তো যাই হোক, বেশ, সবাই বই আছে। আজকে আমরা পড়বো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মানে একটা অ্যাস্ট্রোলজি, মানে তোদের কোনো আইডিয়া আছে কি অ্যাস্ট্রোলজি? না, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষী, ঠিক আছে? জ্যোতিষী না, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ বিদ্যা। এবার আমরা আর কে নারায়ণ যখন লিখেছেন, যে সময় লিখেছেন সেই সময় পালমিস্ট্রিটার প্রাধান্য বেশি ছিল। সবাই আমরা জ্যোতিষী মানে সবাই আমরা জানি কি, যে গে আমরা হাতটা বাড়িয়ে দেবো, আমার হাতের রেখাগুলো দেখে আমাদেরকে বলবে যে আমাদের ভাগ্যটা কেমন, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এখন মানে মডার্ন এজে পালমিস্ট্রি ছাড়াও অনেক ধরনের জ্যোতিষশাস্ত্র আছে, যেমন ট্যারো কার্ড রিডিং, নিউমারোলজি, তারপর হরস্কোপ, এসব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, অনেকে করায়। কেউ এটাকে গুরুত্ব দেয়, কেউ গুরুত্ব দেয় না, সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কে গুরুত্ব দেয় কে না দেয়। আমার যেটা বক্তব্য, যেটা আর কে নারায়ণ যেটা বলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি মানে ফেক লজি, ঠিক আছে? এখানে কোনো লজিক নেই, অনলি ফেকু। আর আমি একটা কথা জানি, মানে এটা ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড নয়, এটা লোকালের কথাটা অ্যাকসেপ্টেড। সেটা হচ্ছে যার ন্যায় কোনো গতি সে করে হোমিওপ্যাথি, জ্যোতিষী আর রাজনীতি, ঠিক আছে? যার কোনো গতি নেই সে হয় হোমিওপ্যাথি খুলে বসে আছে, নাহলে জ্যোতিষী খুলে বসে আছে, আর নাহলে সে কি করে পলিটিক্স। এটা কিন্তু ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড নয়, এটা আমার থট। বেশ, এবার যিনি লিখে আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি মানে কি না, স্টাডি অফ সান, স্টার্স, প্ল্যানেটস, ঠিক আছে? এদেরকে নিয়ে পড়াশোনা হচ্ছে অ্যাস্ট্রোলজি। এটা একটা হচ্ছে জ্যোতিষবিদ্যা আর একটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যাটা কি না, অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমিটা কি, স্টাডি অফ দ্য ইউনিভার্স বিয়ন্ড আর্থ অ্যাটমসফিয়ার, মানে পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে ইউনিভার্সকে নিয়ে যে স্টাডি, সেটাকে বলে অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? আর অ্যাস্ট্রোলজি মানে স্টাডি অফ স্টার্স এন্ড প্ল্যানেটস। এবার যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিখ্যাত একজন লেখক, 20th সেঞ্চুরির যে তিনজন ফেমাস রাইটার ছিলেন, ট্রায়ো বলা হতো ওদেরকে আর কি, বিগ থ্রি বলা হতো, বিগ থ্রি। এই তিনজন হচ্ছেন আর কে নারায়ণ একজন, আর একজন হচ্ছে মুলকরাজ আনন্দ, আর একজন হচ্ছেন রাজা রাও। তো আর কে নারায়ণ সেই সময়কার একজন লেখক, জন্মেছিলেন 1906, 1906। He was born in 1906 and died 2001. Almost 100 years he was in this universe, and in this time period R.K. Narayan has showcased his talent, especially the guide, ঠিক আছে? We know R.K. Narayan as a prolific and profound writer, ঠিক আছে? And he is famous for extraordinary storytelling. তিনি কিছু নভেল লিখেছিলেন, যার মধ্যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, আর যে নভেলটা আর কে নারায়ণের পরিচিতি এনে দিয়েছিল লিটারারি ফিল্ডে, সেটা হচ্ছে দ্য গাইড। দ্য গাইড লিখে আর কে নারায়ণ বিশাল ফেম পেয়েছিলেন, এবং গাইড আর কে নারায়ণকে
সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এনে দিয়েছিল। ঠিক আছে, বিখ্যাত নভেল দ্য গাইড। এই গাইড নিয়ে আমি তোদেরকে আগে গল্প শুনিয়েছি, তাই না? রিপা শুনতে পাচ্ছিস? ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বেশ, একটু কষ্ট করে শোন। গাইড হচ্ছে কি ধরনের নভেল বলতো? মানে যেখানে গাইড হচ্ছে বিল্ডুস রোমান একটা নভেল। ঠিক আছে, ওই নভেলে কি দেখাচ্ছে না, ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। একটা বাচ্চা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সে যতদিন বেঁচে থাকে তার জীবন কিভাবে, তার শৈশবকাল, তার অ্যাডাল্টহুড, সে যখন একজন পূর্ণবয়স্ক মানুষ হচ্ছে, তার যে সময়ে সময়ে যে চেঞ্জ গুলো হয় লাইফের, এরকম একটা ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড আর কে নারায়ণ গাইডে দেখাচ্ছে। শুরু হবে মাঝখান থেকে, কিন্তু ফ্ল্যাশব্যাকে গিয়ে আমরা স্টোরিটা জানবো। আমি লাস্ট সিনটা তোদেরকে একটুখানি বলছি, যেখানটা খুব মানে না বললেই নয়। গাইডের লাস্ট সিন যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ, আর কে জিনিস, আর কে নারায়ণের নভেলে যে আমরা ক্যারেক্টার গুলোকে পাই, মেনলি ও রাইটিং, আর কে নারায়ণ একটা ফিকশনারি মানে ফিকশনাল টাউন ক্রিয়েট করেছিলেন যার নাম হচ্ছে মালগুডি। ওনার আর কে নারায়ণের লেখাতে আমরা সবসময় হয় মালগুডি স্টেশনের উল্লেখ পাবো, আর নাহলে ভিলান ক্যারেক্টার পাবো, আর নাহলে রাজুকে অতটা ফেমাস করেনি এই ভিলান, তারপরে মালগুডি টাউন মানে বা মালগুডি রেল স্টেশন, আর সরাইও নদী, এগুলোর আমরা উল্লেখ পাই। সেরকমই ইনি আমাদের ইন্ডিয়ান রাইটার, সেরকম একজন ইংলিশ রাইটার আছেন টমাস হার্ডি, যিনি যিনি তার লেখায় এসেক্স নামক একটা জায়গা আছে, সেই জায়গাটার উল্লেখ করতে খুব ভালোবাসেন। ঠিক আছে, তো এই হলো আমাদের লেখক সম্পর্কে একটু শর্ট ডেসক্রিপশন। এবার আমি গাইডের একটুখানি তোদেরকে লাস্ট সিনটা একটু বলি। গাইডের একজন ক্যারেক্টার আছে। আচ্ছা, তার আগে গাইডের ক্যারেক্টারে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, আর কে নারায়ণ। এই যে আমি নামটা লিখলাম আর কে নারায়ণ, পরীক্ষাতে এটা আসতেই পারে যে ফুল নেম অফ আর কে নারায়ণ। ঠিক আছে, আমি নামটা লিখে দিচ্ছি, তোরা সবাই হয়তো জানিস। রসিপুরম, পরে আমি লিখে দেবো, তবু এখন একবার লিখে দিচ্ছি, দেখে নে। কৃষ্ণা স্বামী আয়ার নারায়ণা স্বামী। আমি এটা পরে তোদের লিখিয়ে দেবো শর্ট, কিন্তু এখন আমি কেন লেখালাম নামটা বলতে পারবি? কত বড় নাম দেখেছিস? এইটা আমার লেখার একটাই উদ্দেশ্য, জিতনা বড় নাম উতনা বড় কাম। ঠিক আছে, নাম জিতনা বড়, কাম উতনা বড় হি কর দেয়। ঠিক আছে, সেই জন্য আমি লিখিয়ে দিলাম। এবার গাইডের আমি শেষ পার্টটাতে যাচ্ছি। নভেল যে শেষটা আমরা দেখছি, আমরা আমাদের অনার্সে ছিল পড়েছিলাম, কি হচ্ছে ওখানে একজন ভেলান বলে একটা ক্যারেক্টার আছে গাইডে, ভেলান। ঠিক আছে, ভেলান কোনো রাজুর সঙ্গে পরিচয় হবে, কোনো কারণে ওর সঙ্গে পরিচয়টা হবে, আমি অত আর ডিটেলসে যাচ্ছি না কারণ আর টাইম পাওয়া যাবে না তাহলে। এবার এর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে ভেলান রাজুর সঙ্গেই থাকবে। রাজু মেন ক্যারেক্টার নভেলের, এই রাজুরই চাইল্ডহুড থেকে একদম জীবনের শেষ পর্যন্ত দেখানো হবে মানে নভেলটাতে। এবার রাজু আর ভেলান, রাজু আমরা দেখলাম যে জীবনে একটা টাইম আসবে যখন ও সন্ন্যাস নেবে। ঠিক আছে, এবার সন্ন্যাস নেওয়ার পরে গ্রামে, আমাদের গ্রামে বাইরে একটা মন্দির আছে, ওই মন্দিরে ও থাকবে। ঠিক আছে, এবার মন্দিরে থাকার পর কি হয়েছে, ওই গ্রামে হঠাৎ করে খরা দেখা দিয়েছে। আমি লাস্ট সিন বলছি, ওই খরাতে মোটামুটি 10-12 দিন ধরে জল নাই সব। তার ফলে কি হচ্ছে, সমস্ত
যে জল না হলে কি হবে, মাঠে ফসল ফলবে না, তারপরে যে কোনো গাছই হবে না ঠিকঠাক, মানে পশু চড়তে পারছে না, খাদ্যের অভাব দেখা দিচ্ছে। এর ফলে কি হবে, এই ভেলানের একটা ভাই আছে, তার নাম দেওয়া নাই, তাকে মরণ বলে লেখা আছে। মরণ, মরণ মানে কি, লাইফে যারা কোনদিন স্কুল যায়নি তাদেরকে আমরা বলবো কি, মরণ। ঠিক আছে, ইংরেজিতে তাদেরকে বলা হয় মরণ। যারা লাইফে কোনোদিন স্কুল যায়নি তাদের চিন্তা ভাবনা গুলো কিরকম না, ভেগ অফ আনক্লিয়ার থট, ওদের চিন্তা ভাবনা গুলো সব অস্পষ্ট। আমি একদিন একটা হাসির কথা বললে তোরা মানে মানে কি বলবো, আমাকে একজন বললো যে আমাদের পাড়ার ওইখানে যে ট্রান্সফরমারটা আছে, আমি কারেন্ট নাই, হঠাৎ করে জিজ্ঞেস করছি যে কেন কারেন্ট নেই, বলছে ট্রান্সফরমারটা উল্টি পড়ে গিয়েছে জলে, পুকুরে জলে। আমি তাড়াহুড়ো করে দেখতে যাচ্ছি ট্রান্সফরমার কি করে পুকুরে পড়ে যায়, আমি দেখতে যাবো, দিয়ে গিয়েছি। ওখানে পৌঁছতে পৌঁছতে খানিক দূর আগে যাওয়ার আগে একজনকে বললাম, ও ট্রান্সফরমারটা খুলে পড়ে গেছে জলে। বলছে কে বললো কে, দিয়ে আমি ওর নাম করলাম, বলছে ও ট্রান্সফরমার আবার খুলে পড়ে যায়, তার খুলে পড়ে গেছে। মানে আমি আমি জানি যে এরকম হবে ব্যাপারটা, কারণ যে আমাকে বলেছে সে একজন মোড়ল। আর এই কোনো আইডিয়া, মানে মোড়লটা সবসময় কি করবে, যে সামান্য জিনিসটাকে বিশাল বাড়াবাড়ি করে দেবে। ওরা এক্সাজারেট হাইপারবোল করে সব জিনিসে, দিয়ে তোকে বাস্তব থেকে পুরো উড়িয়ে দেবে। তার খুলে পড়ে গিয়েছে, ও বললো ট্রান্সফরমার খুলে পড়ে গিয়েছে। বুঝতে পারছিস? এবারে রাজুর ভাই, ভেলানের ভাই কি করেছে, এখন রাজুর কাছে চলে গেছে, ঘুরতে ঘুরতে রাজুর কাছে চলে গেছে। আর ভেলান যেহেতু স্বামীজির কাছে থাকে, রাজুর সঙ্গে সঙ্গে থাকে, সেই জন্য গ্রামে ওর একটু আধিপত্য আছে, সবাই ওকে একটু সম্মান করে। এবার কি হয়েছে, মরণ যখন ওর কাছে গিয়েছে তখন গ্রামে একটা মিটিং হচ্ছিল, যে খরা হয়েছে, আমাদের তো সব গরু টরু সব মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, তাহলে আমরা কি করব, গ্রামের যাদের দোকান আছে তারাও জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, এই মতো অবস্থায় কি করা যায়। এই নিয়ে গ্রামের সব লোক বসে এক জায়গায় মিটিং হচ্ছে। আর ভেলানের ভাই মুরন সে তখন ওই মন্দিরে গিয়েছে রাজুর কাছে, ওকে এখন বলেছে যে এবার, আর রাজু খুব পেটু, বুঝলে তো, ও না খেয়ে এক বেলা না খেয়ে থাকতে পারে। এবার ও এখন কথাবার্তা বলতে বলতে জিজ্ঞাসা করছে দাদা কি করছে, হয়তো বলেছে। এবার রাজু এখন এই মোরনকে বলেছে, দাদাকে বলবি যে আমি খাই নাই, ও এরকম করে বলেছে, কারণ ও জানে এ এক ভেবে বলেছে রাজু, মানে ও তো এখন সন্ন্যাসীর দেশে আছে, মানে স্বামীজি হয়েছে, জেল থেকে বেরিয়েছে, দিয়ে কি বলেছে যে আমি বলবি যে আমি খাইনি। মানে ওই কথাটা শুনলে ও, মানে ভেলানকে আগে যতবার বলেছে ও ততবার ভালো মন্দ করে নিয়ে গিয়ে ওকে খাইয়েছে, তাহলে ও মনে করছে এবারও ওই করবে। এ এখন কি করেছে, যখন মিটিং হচ্ছিল সেই মিটিং এ গিয়ে লোকেদের মাঝে কে বলছে সাধু বাবা বলেছে যতদিন না পর্যন্ত বৃষ্টি হবে ততদিন পর্যন্ত সাধু বাবা আমাদের সঙ্গে খাবে না। বুঝতে পারছিস তাহলে কি বললো সাধু বাবা, যে বলকা ভেলানকে ওকে বলবি যে আমি খাই নাই, ওইসে বলে দিল যে যতদিন না পর্যন্ত বৃষ্টি হবে আমি খাবো না, ফাস্টিং করবো আমি। তার ফলে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মিটিং এ প্রচুর লোক ছিল, সবারই কানে কথা চলে গেল। এবার সবাই কি করলো, সবারই মনে একটাই চিন্তা তখন চলছে যে সাধু বাবা এত মহান, আমরা না খেলে সাধু বাবা খাবে না। সবাই গিয়ে ধর গ্রামের 1000 লোক গিয়ে সাধু বাবা আপনি এত মহান, আমরা না খেলে আপনিও খাবেন না, ঠিক আছে আপনি আমাদের জন্য এত ভাবেন। রাজুকে কি করে দিল, আনডিজার্ভ প্রেজ করে দিল, ওকে তুলে দিল। ও আর বলতে পারছে না যে আমি তো তা বলি নাই, এবার তুমি করো অনশন। 1000 লোকের ধর মাঝে এবার আস্তে আস্তে ওখানে কি হলো, বিশাল বড় মেলা হয়ে গেল। মানে মানে বিদেশ থেকে মানে রিপোর্টাররা চলে এলো সব ওখানে কভারেজ করতে, বুঝতে পারছিস তো। দিয়ে এই করে 2-3 দিন পরে দেখা যাবে রাজু আর পাচ্ছে না কোনো অবস্থাতেই, একটুখানি খাবার বাঁচিয়ে রেখেছিল, মন্দিরে একটা মূর্তি ছিল সেই মূর্তির পিছনে, দিয়ে 3-4 নম্বর দিনে হয়তো ওই খাবারটা শেষটুকু নিয়ে যখন খেতে যাবে, আর রাজু সব মানে ভেলান সবসময় ইয়েতে বসে মন্দিরের সিঁড়িতে, মানে পিড়েতে। আর ও তো কি করবে, সবসময় এত লোকের মধ্যে গার্ড,
আবার ক্যামেরা সবসময়, কোনো উপায় নেই যে ভিলেনকে বলবে আমাকে, আমি তো বলতে চাইনি ওটা, কিন্তু ভিলেনকে আলটিমেটলি বলবে যখন খাবারটা আনতে যাবে, খেতে যাবে, তখন পড়ে যাবে ওর, মানে হাত থেকে ওই পাত্রটা পড়ে যাবে শেষ খাবারটা যখন খেতে যাবে। তখন ভেলানের সন্দেহ হবে যে কি ব্যাপার, কি হলো, ভিতরে গিয়ে দেখি। তখন ভেলান ভিতরে গিয়ে দেখবে যে যে ইয়েটা ছিল ওখানে খাবার ছিল একটু, ওটা খেতে গিয়ে দুর্বল হয়ে গেছে, তো ওটা হাত থেকে পড়ে গিয়ে আওয়াজটা হয়েছে। তখন মানে সাধু বাবা মানে রাজু আর কি ভেলানকে ব্যাপারটা সব খুলে বলবে যে আমি তোর ভাইকে এই বলেছিলাম, ও এসে এই করেছে, তোকে গিয়ে এই বলেছে, আর তোরা এসে এই করলে, তাহলে আমার তো আর কিছু করার নেই, আমি এখন ফাস্ট করতে বাধ্য, ফাস্টিং করতে। বুঝতে পারছিস? তাহলে এরকম পরিস্থিতির শিকার আমরাও হই, এগুলো থেকে আমরা কিন্তু সাবধান থাকবো। হ্যাঁ, যে এরকম যখন আনডিজার্ভ প্রেজ আমাকে কেউ করবে, তখন আমরা কিন্তু সেইটা কনফেস করবো যে না, এটা আমি তো এরকম বলিনি। যেমন এরকম এরকম সমস্যা আর একজন করবে, তোরা ছোটবেলায় পড়েছিস ভোলেনাথ, ড্রিপ ড্রিপ, ওই গল্পটা, ওর সঙ্গে কিন্তু সব ভুল করে হবে, কিন্তু ও একবারও কনফেস করবে না যে আমি এটা করিনি। বুঝতে পারলি? ফাইনালি কি হবে, পার্টি দেবে, যুদ্ধ করতে যাও, ওখানে ও লাখ ফেভার করবে, কিন্তু যদি না লাখ ফেভার করতো তাহলে কি হতো, তাই না? দিয়ে নভেলটা কি হলো শেষমেশ, না ও ফাস্টিং করলো, দিয়ে এবার যখন ওর অবস্থা খুব খারাপ, যে বেচারে এক বেলা না খেয়ে থাকতে পারে না, তাকে যদি অতদিন ধরে না খেয়ে থাকতে হয়, প্রায় 12-13 দিন হয়ে গেছে, বৃষ্টির কোনো দেখা নাই, এদিকে ও বেচারি ওই অবস্থায়, দিয়ে তখন আকাশে হালকা মেঘ দেখা যাবে, মেঘ দেখার পরে ওরা সবাই ভাববে যে এবার হয়তো বৃষ্টি হবে, দিয়ে ওকে গঙ্গার জলে নিয়ে গিয়ে মানে ওর ফাস্টিং ভাঙানো, অনশন ভঙ্গ করাবে। আর আর এই বইটা, এই মানে দ্য গাইড, এই নভেলটার উপরে মানে এত ফেমাস নভেল এটা, যে প্রত্যেকটা মুহূর্ত পড়বি আর মজা পাবি, এত সুন্দর নভেল, আর পুরো মানে বাংলার মতো সোজা ইংরেজিতে লেখা আছে, মানে খুব সরল ইংরেজিতে লেখা আছে, যে কেউ বইটা পড়তে পারবে। তো এই বইটা, এই নভেলটা লিখেছিল 1958 পসিবলি, 1958-এ দ্য গাইড পাবলিশ লিখেছিল আর কে নারায়ণ। এবার 1968-এ একটা ফিল্ম হয়েছিল এই গাইড নভেলটার উপরে, দিয়ে ওই ফিল্মটা যে মানে প্রিমিয়ার হয় না, যখন ফিল্ম রিলিজের যে প্রিমিয়ার শো গুলো হয় না, বা স্ক্রিনিং শো গুলো হয়, ওখানে আর কে নারায়ণকে ইনভাইট করা হয়েছিল, আর কে নারায়ণ এসেছিলেন। দিয়ে উনি অর্ধেকটা দেখার পরে উনি বলে গেছিলেন, রিমার্ক করেছিলেন যে দিস ইজ মিসগাইডেড গাইড, দিয়ে পালিয়ে গেছিলেন হল থেকে। ঠিক আছে, কারণ মানে আমি সিনেমাটা একটুখানি দেখেছিলাম, তো সিনেমাটায় যেটা দেখাতে চেয়েছে আর বইয়ে যেটা বলতে চেয়েছে মানে টোটালি ডিফারেন্ট, কোনো এতটুকু তুই মিল খুঁজে পাবি না। কারণ একটা একটা সিনেমা আর একটা টেক্সট পড়ে যে মজা, সেই ফিলটা কি কোনোদিন সিনেমায় দিতে পারে? কোনোদিনই পারবে না। সেই জন্য ওরা মানে ঠিকঠাক ফোটাতেও পারেনি জিনিসটাকে। তো যাই হোক, আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পড়া শুরু করছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ঠিক আছে, মানে একটা অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের পরে অ্যাস্ট্রোলজিয়াস, একটা জ্যোতিষীর একটা দিন। ঠিক আছে, কিভাবে তার একদিন কাটলো একটা জ্যোতিষীর, আমরা আজকে পড়বো। টেক্সটটা শুরু করছি, দেখ বই আছে, বার করেছিস? গুড। আচ্ছা, বেশ, শুরু করছি। হ্যাঁ, পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে, পাঞ্চুয়ালি মানে একদম ঘড়ি ধরে, ঠিক আছে, যারা যারা সময় মেনটেন করে বা টাইম, আমি যদি 7টায় বলি ক্লাস শুরু করব, আমি 7টায় শুরু করলাম, মানে আমি পাঞ্চুয়ালিটি মেনটেন করলাম, 7টা যখন যে টাইম বলবো সেই টাইম। কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হয় না কোনোদিনই, দেরি হয়েই যায়। যেখানে টেক্সট আছে ওখানটা খোল, পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে, ঘড়ি ধরে ঠিক 12টার সময়, মিড ডে মানে 12টা, হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুললো,
and spread out his professional equipments. প্রফেশনাল ইকুইপমেন্টস মানে তার যে পেশা জ্যোতিষ, ওই জ্যোতিষের যে পেশা মানে ওই পেশার জন্য তার যে যে জিনিসগুলো লাগে সেগুলো সে বার করলো। হুইচ কনসিস্টেড এ ডজন কড়ি সেলস, যার মধ্যে ছিল 12টা কড়ি। কড়ি আমরা এখন আর দেখতে পাই না, এখন আর দেখতে পাওয়া যায় না। ছোটবেলায় আমি দেখেছিলাম সাদা সাদা ছোট ছোট, দেখেছিস তোরা কেউ? দেখেছিস? যাই হোক, এখন আর অতটা চোখে পড়ে না। which consisted of a dozen of cori cells, a square piece of cloth. a square piece মানে একটা বর্গাকার piece of cloth, একটা কাপড়ের টুকরো, with obscure mystic charts on it. obscure মানে কি? অস্পষ্ট, not clearly visible, obscure বা obscure আর কি না মিস্টিক মানে হিডেন, অস্পষ্ট গোপন কিছু, চার্টস মানে তালিকা আছে, অন ইট এর উপরে বা ওর কাছে আছে, অ্যান্ড এ বান্ডেল অফ পালমায়রা রাইটিং, এবং কি আছে একটা বান্ডেলের মধ্যে পালমায়রা রাইটিং, পালমায়রা গাছের পাতার উপরে কিছু লেখা আছে। হিজ ফোর হেড, এই যে ফোর হেড কথাটা আছে, ফোর মানে কি? বিফোর, ফোর মানে বিফোর, ফোর মানে সামনে, বিফোর মানে সামনে বা আগে, তাহলে ফোর হেড মানে তার কপাল, সামনের দিকটা, কপালের সামনের দিকটা। হ্যাঁ, was resplendent with sacred ash and vermilion, যেটা চকচক করছিল, রেসপ্লেন্ডেড, স্প্লেন্ডিড, ঠিক আছে, চকচক করছিল বা ঝকঝক করছিল কিসে না? উইথ স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই সে এখানে নিপেছে, আর কি না এ বান্ডেল অফ অ্যান্ড ভার্মিলিয়ান, এবং সিঁদুর। তোরা দেখে থাকবি যে জ্যোতিষী যারা জ্যোতিষবিদ্যা করে, জ্যোতিষী নিয়ে যারা চর্চা করে, এটা আর কে নারায়ণের সময়, এখন আমি নর্মাল জ্যোতিষীও দেখেছি যে যারা কোনো কিছু মানে এখন তো আপনার জ্যোতিষী এআইও হয়ে গিয়েছে, তাহলে ওরা এরকম ভাবে মেকআপ নেবে আমি কি করে বলবো, তাই না? কিন্তু জেনারেল যেটা কনসেপ্ট, জ্যোতিষী মানে কি? সে বিশাল তার সিঁদুরের কপালে সিঁদুর লেপা থাকবে, স্যাক্রেড ছাই নেপা আছে, ঠিক আছে, মানে তার একটা ভাব নিয়ে আসতে হবে জ্যোতিষ, জ্যোতিষ এরকম এটা মানে ওল্ড কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট কিন্তু এটা নয়। হয়তো উনি যে সময় লিখেছে তখন হয়তো এই ব্যাপারটাও তো অনেকটা বিশাল ব্যাপার, এখনো যে নাই তা নয়, এখনো অনেকেই আমি অনেকেই দেখা যায় এইভাবে মানে তারা লাগায় যে ছাই ভস্য বা সিঁদুর এগুলো লাগায় বা এইভাবে সাজতে দেখা যায় অনেক জ্যোতিষীকে। তাদের আবার মানে আলাদা ওদের ইউনিফর্ম আছে অ্যাস্ট্রোলজারদের। and his eyes sparkled with a sharp abnormal gleam. gleam মানে হচ্ছে বিম, দ্যুতি, ঠিক আছে, এবং তার চোখগুলো একটা অদ্ভুত, তার চোখেও একটা অদ্ভুত দ্যুতি ছিল, ঠিক আছে। বন্ধ করলাম, চালু করে দেব। আচ্ছা, which was really an outcome of a continual searching look for customers, যেটা ছিল এক মিনিট বেশ কোন গানটা পড়াচ্ছিলাম? কোন গানটা?
which was really an outcome of a continual searching look for customers, যেটা ছিল প্রকৃতপক্ষে an outcome মানে একটা রেজাল্ট, কিসের রেজাল্ট না অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক, মানে লুকটা কেমন না সার্চিং, সে যেন অবিরত খুঁজছে কাউকে, কাকে খুঁজছে না ফর কাস্টমার্স, সেই জন্য ওর চোখে মুখে এত দ্যুতি যেন ও সবসময় কাস্টমারকে খুঁজছে। বাট which is simple clients took to be a prophetic lights, কিন্তু তার যে ক্লায়েন্ট মানে আমরা এখানে কাস্টমারই বলবো, হ্যাঁ, তার যে কাস্টমাররা আছে, তার কাছে যারা ভিজিট করতে আসছে, যারা দেখাতে আসছে বা প্রেডিকশন করাতে আসছে, তারা কি ভাবছে না এটা যেন একটা প্রফেটিক লাইট, মানে ওর মধ্যে হয়তো ভবিষ্যৎবাণী করার যে ক্ষমতা, সেই ক্ষমতার ঔজ্জ্বল্যতা, সেটা ওরা ভাবছে। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং এটা ভেবে তারা নিজেরা খুব স্বাচ্ছন্দ্যতা বোধ করছে, কারা না ওর কাছে যারা আসছে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, তার চোখের পজিশন গুলো এমন ভাবে আছে, চোখের পজিশন হবে কি আমরা সবাই জানি আমাদের চোখ এখানে আছে, সবারই চোখ যেখানে থাকে সেইভাবেই থাকবে, কিন্তু ওর পজিশনটা কেমন না ও কপালে মানে স্যাক্রেড অ্যাশ লাগানো আছে, মানে সিঁদুর লাগানো আছে, আবার আর কি আছে placed between their position, placed as they were between the painted forehead and dark whiskers, whiskers মানে হচ্ছে গোফ, ওর যে কালো গোফ, which streamed down his cheeks, যেটা তার গাল দিয়ে নিচের দিকে নেমে এসেছে। ইভেন এমনকি এ হাফ উইটস আইজ মানে একজন যে বোকা লোক তার চোখ দুটো উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এরকম একটা অবস্থা দেখে মানে সেও ওর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। দ্য ক্রাউন, আচ্ছা সরি, টু ক্রাউন দ্য এফেক্ট, মানে এটাকে আরো জোরালো করতে, টু ক্রাউন দ্য এফেক্ট, তার যে এই মানে মেকআপ ও যেভাবে নিজেকে সাজিয়েছে আর কি অ্যাস্ট্রোলজারটা, এটাকে আরো জোরালো করার জন্য হি ওন্ড এ স্যাফরন কালার্ড টারবান। ওন্ড মানে জানিস তোরা ক্ষত, আর এইখানে যে ওন্ডটা আছে, এই ওন্ডটা হচ্ছে WIND, উইন্ড মানে জড়ানো, তার পাঁচটা হচ্ছে উন্ড, সে জড়িয়েছিল, ঠিক আছে, কি জড়িয়েছিল, এ স্যাফরন কালার টারবান, একটা গেরুয়া কালারের পাগড়ি অ্যারাউন্ড হিজ হেড, তার মাথাতে। দিস কালার স্কিম নেভার ফেইড, এই কথাটা দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোদের এই 12 এর একটা পড়া ছিল, 12 মানে 11 মনে পড়ছে না, আগের সিলেবাসটা ছিল কর্মা বলে একটা পড়া ছিল, হ্যাঁ আগের সিলেবাসটা ছিল কর্মা বলে একটা পড়াতে, ওখানে মোহনলাল বলে একটা ক্যারেক্টার ছিল, মোহনলাল, ঠিক আছে, ও মানে ভেগধারী একজন লোক, যে কিছু বছর বিদেশে কাটিয়ে এসেছে, দিয়ে যে তার কাছে ইন্ডিয়া আর ভালো লাগছে না, সবকিছুতেই সে মানে বিদেশের তুলনা করে ইন্ডিয়ার কোনো কিছু দেখলে, ওরকম একজন ক্যারেক্টার হচ্ছে মোহনলাল, বড্ড বোরিং ক্যারেক্টার। তো ওইখানে মোহনলাল বলবে ট্রেনে যখন যাবে, বললো ও কি ওর সঙ্গে থাকে বা
ও যখন ক্যারি করে কি কি নিয়ে যায়, ক্যারি বলছি, যখন ও কোথাও জার্নি করে তখন ওর সঙ্গে কি কি ও ক্যারি করে সেইগুলোর একটা লিস্ট ও একে একে বলবে আর কি। দিয়ে একটা জায়গা থাকবে যেখানে ও, ওর কাজ হচ্ছে ইংলিশ মেনদেরকে অ্যাট্রাক্ট করা, ঠিক আছে? যে আমরা অনেক, আমাদের মধ্যে অনেক আছে যে সোসাইটির উচ্চ শ্রেণীর লোকদেরকে মানে অ্যাট্রাক্ট করতে যায়, শো অফ করি, যে ও দেখুক আমি এরকম, ঠিক আছে? অনেকে অনেক রকম, অনেকের অনেক রকম স্টাইল এটা করার। তো মোহনলাল কি করবে, ওখানে একটা কমেন্ট করবে যে ইংলিশ ম্যান নেভার ফেইলড উইথ হুইস্কি, ইংলিশ ম্যানরা হুইস্কিতে কখনো ভুল করবে না, আর যা করে করবে। এখানে সেরকম কথা একটু ও বলছে। দিস কালার স্কিম নেভার ফেইলড, এই কালার কম্বিনেশনটা কখনোই ফেল হবে না। পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, লোকেরা তার প্রতি আকৃষ্ট হয় কেমন, যেমন মৌমাছি কসমস ফুলের দ্বারা আকৃষ্ট হয়। কসমস এক ধরনের ফুল, হ্যাঁ। আর ডালিয়া স্টকস বা ডালিয়ার বীজতে যেমন ভাবে মৌমাছি আকৃষ্ট হয় সেইভাবে। হি sat under the boughs of a spreading tamarind trees, he sat মানে সে বসেছিল under the bough of a spreading tamarind tree, under the bough মানে bough মানে কি ডালপালা, ব্রাঞ্চেস ডালপালার নিচে, of a tamarind tree একটা তেঁতুল গাছের, which flanked a path যেখান থেকে আবার একটা পথ বেরিয়ে গিয়েছে, রানিং টু দা, আচ্ছা রানিং থ্রু দা টাউন হল পার্ক, যে রাস্তাটা কোথায় গিয়েছে, টাউন হল পার্কের দিকে গিয়েছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা খুব সুন্দর জায়গা। ইন মেনি ওয়েজ, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ মানে অনেক দিক থেকে এটা একটা খুব সুন্দর জায়গা। A surging crowd, surging crowd হচ্ছে হিউজ ক্রাউড, a surging crowd was always moving up and down this narrow road, মানে প্রচুর সংখ্যক লোকজন কি করছে না এই রাস্তা দিয়ে সবসময় যাওয়া আসা করছে। খালি ভুলে যাচ্ছে কোনখানটায় পড়ছি, লাইনটা তাকাত। always moving up and down this narrow road morning till night, মর্নিং থেকে রাত পর্যন্ত প্রচুর লোকজন এদিকে যাওয়া আসা করছে। a variety of traders and occupations, a variety of traders and occupations মানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী, ট্রেড মানে ব্যবসা আর অকুপেশন মানে পেশা, আমি দুটোর আলাদা আলাদা মানে করছি না। ট্রেডস এন্ড অকুপেশন মানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা কি করেছে, was represented all along this way, its way মানে এই পথ বরাবর বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের দোকানপত্র নিয়ে বসেছে। এই অ্যালং কথার আরেকটা মানে হয়, ঠিক আছে? অ্যালং মানে যেমন বরাবরও হয়, সেরকম অ্যালং কথার আরেকটা মানে কি উইথ। কোথায় কোথায় কে কখন বলবে মনে আছে? পড়াটা পড়েছিস কিন্তু ওই পড়াটার নাম কি রে, সেই গ্রিন টার্টেলে পরিণত হয়ে যাবে, উইন্ড ক্যাপ। উইন্ড ক্যাপে জন বলবে না, যখন সি শোরে যখন শিপ দেখবে তখন ক্যাপ্টেনকে বলবে টেক মি অ্যালা, মানে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো, টেক মি উইথ ইউ, রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন। আচ্ছা, a variety of traders and occupations was represented, এটা তো বললাম। আচ্ছা, এবার কারা কারা ওখানে ব্যবসা মানে স্টল করেছে? মেডিসিন সেলার্স, seller of stolen hardware and junk, magicians, and above all, an auctioneer of cheap clothes who create enough dim all day to attract the whole town. লাইনটা মনে হচ্ছে একটু বড় সেন্টেন্সটা না? আচ্ছা, এবার কারা কারা ওখানে এসেছে তাদের স্টল করেছে না? মেডিসিন সেলার
ওষুধ বিক্রেতা, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার, চোর বাজার, চুরি করা জিনিসপত্র, আর কে, আর কারা না, স্টোলেন হার্ডওয়্যার করা যে জাঙ্ক, মানে যে জিনিসগুলো আমাদের আর প্রয়োজন হয় না, মানে জাঙ্ক মানে হচ্ছে আবর্জনা, মানে আমরা যে জিনিসগুলোকে আনইউজ বলে ফেলে দিয়েছি সেই সব জিনিসপত্র, ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবভ অল, এবং আরো সব, অ্যান্ড অক্সনার অফ চিপ ক্লোথ, আর একজন কে আছে না, অক্সনার অফ চিপ ক্লোথ, মানে সস্তা জামা কাপড় বিক্রেতা একজন, যে নিলামকারী, এই 70% অফ এরকম, ঠিক আছে, 1000 টাকার মাল 300 টাকায় দিচ্ছে এরকম করে, সে কি করবে, ওরকম করে বলতে থাকবে, হু ক্রিয়েট, হু ক্রিয়েটেড, ক্রিয়েটেড না ক্রিয়েট, হু ক্রিয়েট এনাফ ডিন অল ডে, যে সারাদিন ধরে প্রচুর চেঁচামেচি করছিল, আউটক্রাই, ডিন মানে হচ্ছে আউটক্রাই বা লাউড ক্রাই, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা টাউনকে আকর্ষণ করার জন্য, নেক্সট টু হিম, ঠিক তার পাশেই, ইন ভসিফারাসনেস, ভসিফারাসনেস মানে ওর পাশে আরেকজন খুব হইট্টগোল করে, কেম এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, মানে ভাজা, মানে বাদাম ভাজা বিক্রেতা একজন, হু গেভ হিজ ওয়ার, এখানে যে ওয়ার কথাটা আছে WAR, এই কথাটা তোরা কোনদিন শুনেছিস আগে? সেটা তো AWAR, কিন্তু এখানে আছে WAR, ওয়ার, এই কথাটা কোনদিন শুনেছিস? ওয়ার হাউস কথা শুনিস না, দেখিস না কোথাও ওয়ার হাউস? WAR, ওয়ার মানে হচ্ছে গুডস, মানে মালপত্র, ঠিক আছে, যেখানে রাখা হয়। সে তার বাদামের, এখানে বাদাম বিক্রেতার তো একটাই জিনিস বিক্রি করছে বাদাম, তাহলে সে তার বাদামের কি করে, এ ফ্যান্সি নেম ইচ ডে, প্রত্যেক দিন একটা একটা করে তার মনের মতো নাম দেয়, কলিং ইট বোম্বে আইসক্রিম, কেউ কেউ এটাকে বলে বোম্বে আইসক্রিম ওয়ান ডে, অ্যান্ড আচ্ছা, কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন এটাকে বলে বোম্বে আইসক্রিম, অ্যান্ড দ্য নেক্সট ডে ডেলি আলমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, অ্যান্ড সো অ্যান্ড সো ফর্থ, এরকম ভাবে ও প্রত্যেকদিন আলাদা আলাদা তার বাদামের নাম দেয়। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, ফ্লক কোন পার্টস অফ দিস, ফ্লক নাউন, কি ধরনের নাউন, ফ্লক অফ শিপ, হার্ড অফ ক্যাটেল, ক্রাউড অফ পিপল, swarm of bees, bunch of keys, তাহলে মানে ফ্লক অফ শিপ মানে কি এক পাল ভেড়া, মানে এক গাদা লোক, প্রচুর লোক, ঠিক আছে, তার কাছে আসে, এ কনসিডারেবল portion of this crowd day before the astrologer, এবার কি কি হয় না, কিছু লোকও অ্যাস্ট্রোলজারের কাছেও আসে। The astrologer transacted his business by the light of a flare, এবার এখানে একটা বিশাল বড় আয়রনি ওই অ্যাস্ট্রোলজারকে নিয়ে আর কে নারায়ণ করেছে, এই লাইনটা ভালো করে পড়, এখানটা শোন, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো। বলছে দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, ট্রানজাক্টেড মানে কি, লেনদেন, মানে তার ব্যবসা শুরু করে কখন, মানে কিসে শুরু করে, বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, ফ্লেয়ার মানে হচ্ছে মশাল, কারণ আমরা আমরা যে ঘটনাটা পড়ছি, আমরা যে ঘটনাটা পড়ছি এটা আমরা কত সালের ঘটনা পড়ছি, হয়তো আমরা 1950-এর দশকের কথা বলছি, ঠিক আছে, তখন ইলেকট্রিসিটি হয়তো ছিল কিনা আমার অত জানা নেই, আর থাকলেও মানে এত বিশাল ভাবে ছিল না, লিমিটেড এরিয়াতে ছিল,
এবার মেলাটা ওখানে যে জায়গাটায় ও আছে সেটা কিসের আলোয় আলোকিত? মশালের আলোয়। হুইচ ক্র্যাকেল অ্যান্ড স্মোকড আপ, যেটা আওয়াজ করছে এবং ধোঁয়া উঠছে। অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, কাছাকাছি ওই বাদাম বিক্রেতার বাদামের যে স্তূপ তার উপর দিয়ে। হাফ দ্য এনচারমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, জায়গাটার অর্ধেকটা মজা এই কারণে, ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইট, যে এখানে কোনো মিউনিসিপ্যাল লাইট ছিল না। ঠিক আছে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, জায়গাগুলো আলোকিত ছিল, জায়গাটা আলোকিত ছিল কিসে? না ওই দোকানের আলোয়। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, কারোর কারোর আবার হিসিং সাউন্ড, খুব বাজে সাউন্ড, এই হিসিং সাউন্ড শব্দ করার গ্যাস লাইট আবার কারো কারো কাছে ছিল। দ্য প্লেস ওয়াজ লিট আপ, সরি, some were lit up by old cycle lamps, কি some had naked flare stuck on poles। তোরা এই মশালের আলো দেখেছিস কি? তোরা মনে দেখিস না, এরকম একটা কৌটোর মতো থাকতো, ওখানে একটা ওপর দিয়ে কিছু একটা উঠতে থাকতো, তো ওইখানে একটা সলতে থাকতো, আগুনটা জ্বলতো। ওইরকম হয়তো একটা খোলা মশাল, সে হয়তো একটা লাঠির মধ্যে টাঙিয়ে বেঁধে দিয়েছে, সেটাই জ্বলছে। Some were lit up by old cycle lamps, কারুর আবার কি হচ্ছে না, ওল্ড সাইকেল ল্যাম্পস, পুরনো সাইকেলের যে লাইট গুলো ছিল সেইগুলো। and one or two like the astrologer, এবার এই যে অ্যাস্ট্রোলজার এর মতো দু একজন কি করতো? ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজেদের কোনো আলো থাকতো না, উইদাউট লাইটস অফ দেয়ার ওন। তাহলে এবার তো বুঝে যা, একজন অ্যাস্ট্রোলজার, তাকে যদি আমি প্রেডিকশন করতে যাই, যদি আবার হাতের পাল মিস্ট্রির জন্য আমি যদি তার কাছে যাই, হাতের রেখা, এখানে অন্য কিছু আর বলা নেই। মানে আমি এটা মানে আর কে নারায়ণ পাম রিডিং এর কথাই বলতে চাইছে, মানে হস্তরেখা বিচার। এবার যে লোকটা হাতের রেখা বিচার করবে, দেখে আমাকে আমার ভাগ্য প্রেডিকশন করবে, নির্ধারণ করবে, তার কাছে কোনো লাইটই নেই। যারা মানে খুব ভালো জ্যোতিষী, তারা এই নিয়ে ইলেকট্রিক লাইটের আলোতেই রাতে দেখতে চায় না, অস্বীকার করে দেখতে। ও আবার কি করছে, ল্যাম্পের আলো, নিজের কোনো আলো নেই, সেই অবস্থাতে ও দেখবে। তার মানে বুঝতে পারছিস কি হবে? টোটালটাই আয়রনি, মানে এই বিদ্যাটাকে নিয়েই পুরো আয়রনি করেছেন। কোথায় রে, ভুলে যাচ্ছি যে, মনে হচ্ছে এবার আঙুল দিয়ে পড়তে হবে। লাইটস অফ দেয়ার, আচ্ছা, it was a bewildering crisscross of light rays and moving shadows, দিয়ে ওখানে আলোর রেখা এবং চলমান ছায়ার ওখানে একটা ক্রস রেখা ওখানটায় তৈরি হয়ে যেত। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে খুব ভালোভাবে, সুইট মানে ম্যাচ, ফিট করে গিয়েছিল, বা হারমোনাইজ, খুব সুন্দরভাবে ওর সঙ্গে ম্যাচ করে গিয়েছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার when he began life। ফর মানে কারণ, তার সঙ্গে এটা শুট করে গেছে কারণ, দ্য সিম্পল রিজন, একটা খুব সোজা একটা কারণ হচ্ছে দ্যাট, যে হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড, তার সামান্যতম ইচ্ছাও ছিল না কি করার,
না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হওয়ার। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন তিনি জীবন শুরু করেছিলেন, বা ও যখন জীবন শুরু করেছিল তখন তার অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স। ও সরি, বাদ কিছু নয়। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, এবং সে জানতো না যে ঠিক পরের মুহূর্তটাতেই তার সঙ্গে কি ঘটতে চলেছে। মানে মানে হি ইজ স্টিয়ারিং দ্য হুইল উইদাউট এনি আইডিয়া অর উইদাউট এনি নলেজ অফ ড্রাইভিং, ড্রাইভিং এর নলেজ ছাড়াই স্টিয়ারিং ঘোরাচ্ছে। বুঝতে পারছিস? হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, মানে তার কাছে তারাগুলো যেমন অজানা ছিল, অ্যাজ আর হিজ ইনোসেন্ট কাস্টমার্স, সেরকম তার ওই সরল সাধারণ খদ্দেরগুলো তার কাছে ছিল অজানা। ইয়েট তবুও হি সেড থিংস, আমরা এখানে আজকে শেষ করলাম।